আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা কেমন আছো তোমরা? করোনার এই সময় আমরা সবাই বাসায় আছি, ভালো আছি নিশ্চয়ই। এ সময় আমাদেরকে ঘরে থাকার সাথে সাথে আমাদের পড়াশোনাকেও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে আজকে আমি জেরিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ঢাকা, তোমাদের সাথে ক্লাসে সংযুক্ত হচ্ছি। আজকে আমি আমাদের কোর্স কোড হচ্ছে অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিং বিষয়। আজকে তোমাদের চ্যাপ্টার 6 এর কস্টিং, অ্যালোকেশন, প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা পড়াবো। যেহেতু আমরা ক্লাসের অনেক বাইরে আছি, অনেক দিন ধরে বাইরে আছি, সুতরাং আমি তোমাদের কস্ট অ্যাকাউন্টিংটা কি একটু এটা সম্পর্কে একটু বলবো। কস্ট অ্যাকাউন্টিং এটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান উৎপাদনমুখী প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদনের জন্য তার একক প্রতি যে পরিমাণ খরচ হয় সেটা বের করার জন্য, এবং এই একক প্রতি খরচটা আগের থেকে ডিটারমাইন করা থাকে, সেটার সাথে তুলনা করার জন্য, কন্ট্রোলিং এর জন্য যে হিসাবটা ইউজ করে সেটাই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিং এর আজকে আমরা যে ওভারহেডটা পড়বো, এখানে ওভারহেডের ডেফিনেশন দেখতে পাচ্ছ। Overhead reflects to the ongoing cost to operate a business but exclude the direct cost associated with creating a product or service. Overhead cost can be fixed, variable or a hybrid of both. এক্সাম্পল এখানে আমি কিছু দিয়েছি যে অ্যাকাউন্টিং ফিজ, অ্যাডভার্টাইজিং, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট, লিগ্যাল ফিজ, টেলিফোন বিল এটসেট্রা। তার মানে কি ওভারহেড কস্টটা হচ্ছে সকল ইনডাইরেক্ট কস্ট। আমরা আগে পড়েছি ডাইরেক্ট কস্ট কি ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট হচ্ছে সরাসরি যেটা উৎপাদনের সাথে জড়িত, সেটা হচ্ছে আমার ডাইরেক্ট কস্ট। যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, এগুলো হচ্ছে আমার ডাইরেক্ট কস্ট। এই ডাইরেক্ট কস্ট বাদে যত রকমের খরচগুলো আছে, যত রকম ইনডাইরেক্ট খরচগুলো আছে, সবগুলোই হচ্ছে আমার ওভারহেড। এই ওভারহেডটা আমার ফিক্সড হতে পারে, অথবা ভেরিয়েবল হতে পারে, অথবা বোথ হতে পারে। তাহলে ভেরিয়েবল হতে পারে, আমরা পরে ক্লাসিফিকেশনে আরেকটু ডিটেইল জানবো। তাহলে ওভারহেড কস্ট হচ্ছে সকল প্রকার ইনডাইরেক্ট কস্ট, সেগুলো হচ্ছে সবগুলো আমার ওভারহেড। আমরা যখন ক্লাসিফিকেশনে যাব তখন এটা সম্পর্কে ডিটেইল আরো জানতে পারবো। এখন আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ওভারহেড। ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে ফাংশন ওয়াইজ ক্লাসিফিকেশন। এটার মধ্যে আমরা দেখছি ফ্যাক্টরি ওভারহেড অথবা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সিতে হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, আর ডিতে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স, টুতে হচ্ছে বিহেভিয়ার ওয়াইজ ক্লাসিফিকেশন, ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, সেমি ভেরিয়েবল কস্ট অথবা মিক্সড কস্ট। এখন আমরা এগুলো একটু বিশ্লেষণ করব। ফ্যাক্টরি ওভারহেড অথবা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ফ্যাক্টরিতে যত রকমের ইনডাইরেক্ট খরচ আছে, যেমন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা কি? ম্যাটেরিয়ালের জন্য যে জিনিস লাগে, যেমন আমি যদি মেশিনে কাজ করি, মেশিনের জন্য আমার যেমন লুব্রিকেন্ট লাগে, সেটা কোনো যদি গার্মেন্টস ফ্যাক্টরি হয়, গার্মেন্টসের কাপড়ের সাথে বা কোনো শার্ট বানাতে গেলে তার বুতাম লাগে, এই জিনিসগুলো হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। সেই ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। তারপর আছে হচ্ছে ইনডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট লেবার হচ্ছে সরাসরি উৎপাদনের সাথে যে সমস্ত লেবাররা জড়িত না, যেমন ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফোরম্যান স্যালারি, এদের স্যালারিগুলো, সেটা হচ্ছে ইনডাইরেক্ট লেবারের ভিতরে পড়বে। এবং এছাড়াও আছে ইনডাইরেক্ট এক্সপেন্স, আরো যে সমস্ত খরচগুলো আছে ফ্যাক্টরির জন্য যেগুলো লাগে, যেমন ফ্যাক্টরি রেন্ট, তারপর হচ্ছে ফ্যাক্টরি টেলিফোন বিল, এই সমস্ত খরচগুলো সবগুলো আমার ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেডের আন্ডারে যাবে। এরপরে আসছে আমার অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। কারণ একটা উৎপাদনের জন্য, কোনো একটা প্রোডাক্ট উৎপাদনের জন্য সেখানে অফিসে লোকজন কাজ করে এবং অ্যাডমিনিস্ট্রেশনে লোকজন থাকে। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর যে খরচ বা অফিসের অফিস যে ভাড়া নেওয়া হয়, সেই ভাড়া আছে, রেন্ট আছে সেখানে ম্যানেজার কাজ করে, অন্যান্য কর্মচারীরা কাজ করে, এমপ্লয়িরা কাজ করে, তাদের বেতন, অফিসের টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, এগুলো সবগুলোই হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ভিতরে যাবে। এরপরে আসছে আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কোনো একটা প্রোডাক্ট তৈরি করার পরে শুধু তৈরি করা পর্যন্তই বসে থাকলে হবে না, সেই প্রোডাক্টটা সঠিকভাবে আমি যদি ডেলিভারি দিতে না পারি, তাহলে কি আমার সেই প্রোডাক্টটা সেল হবে না। এই জন্য
আরেকটা ডিপার্টমেন্ট আছে যারা সেলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে। এই সেলিং এবং ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টে যে খরচগুলো আছে, যেমন সেলসম্যান স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট, ইন্স্যুরেন্স, সেলসের যে ইন্স্যুরেন্স গুলো আছে, সেই সবগুলো জিনিসই আমার কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে পড়বে। বা তাদের ট্রাভেলিং এক্সপেন্স, দ্যাট মিনস কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য যে খরচগুলো হবে সবগুলোই হচ্ছে আমার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের ভিতরে পড়বে। ডিতে আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স। এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে যেই প্রোডাক্টটা এক্সিস্টিং আছে সেই প্রোডাক্টটাকে যদি আমি কোনো একটা চেঞ্জ করতে চাই, বা সেটার যদি কোনো গুণাগুণ বা সেটাকে যদি আমি নতুন করে প্যাকেজিং করতে যাই, বা সেটার গুণাগুণ যদি আমি বৃদ্ধি করতে যাই, তাহলে যে আমার খরচগুলো হয়, বা সেই প্রোডাক্টটাকে যদি ডেভেলপ করতে যাই আর একটা নতুন প্রোডাক্টে যেতে চাই, তাহলে যেই খরচগুলো থাকে ওই প্রোডাক্টের সাথে, সেটাকে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স হিসেবে গণ্য করব, এবং সেটা আমরা আমাদের ওভারহেডের মধ্যে, টোটাল ওভারহেডের মধ্যে সেই জিনিসটা নিয়ে আসবো। সেকেন্ডে হচ্ছে বিহেভিয়ার ওয়াইজ ক্লাসিফিকেশন। এখানে বিহেভিয়ার মানে আচরণ ভিত্তিক, দ্যাট মিনস কস্টটা কিরকম সেই প্রকৃতির উপর ডিপেন্ড করে আবার বিহেভিয়ার ওয়াইজ ক্লাসিফিকেশন। প্রথমে আমরা দেখছি ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেডটা কি? যেই খরচগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে, দ্যাট মিনস সাধারণত আমরা আগে পড়েছিলাম, আমরা জানি যে শর্ট টার্ম এবং লং টার্ম, শর্ট টার্মের সমস্ত খরচই কি ফিক্সড, এখানে কোনো ভেরিয়েবল আর লং টার্মে যে এই ফিক্সড খরচগুলো আবার কি হয় ভেরিয়েবল হয়ে যায়। আমরা একটা শর্ট টার্মের কথাই চিন্তা করব, যে যে সমস্ত খরচগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই খরচগুলোর কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে আমার ফিক্সড ওভারহেড। যেমন হচ্ছে আমার রেন্ট, বাড়ি ভাড়া, যে সেই বাড়ি ভাড়াটা কি হয় নির্দিষ্ট থাকে। ম্যানেজার স্যালারি, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, তার স্যালারিটাও ফিক্সড থাকে। এটা আমার প্রোডাক্ট উৎপাদন বাড়া বা কমার সাথে এই জিনিসগুলো রিলেটেড না, এগুলো হচ্ছে আমার ফিক্সড ওভারহেড। এরপরে আসছে ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেড হচ্ছে কোনো একটা প্রোডাক্ট উৎপাদনের সাথে সাথে যেই খরচটা পরিবর্তিত হয়, দ্যাট মিনস আমি যদি কোনো পণ্য বেশি উৎপাদন করি তাহলে এই খরচটা ভেরিয়েবল কস্ট আমার বেশি হবে, আর যদি কোনো পণ্য কম উৎপাদন, যখন পণ্যটা কম উৎপাদন করব তখন এই খরচটা কম হবে। সেটাই হচ্ছে দ্যাট মিনস প্রোডাক্টের কোয়ান্টিটি পরিবর্তনের সাথে সাথে যে খরচটা পরিবর্তিত হয় সেটা হচ্ছে আমার ভেরিয়েবল ওভারহেড। এবং সিতে আমরা দেখছি সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট। এটা হচ্ছে দুটোর কম্বিনেশন, ফিক্সড এবং ভেরিয়েবল দুটোর কম্বিনেশন। এটার কিছুটা পোর্শন ফিক্সড এবং কিছুটা পোর্শন ভেরিয়েবল। যেমন আমরা ইলেকট্রিসিটি বিলের কথা বলতে পারি, টেলিফোন বিলের কথা বলতে পারি, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আমি ইউজ করি বা না করি আমাকে ওই পরিমাণ পর্যন্ত বেয়ার করতে হবে, বাকিটা আমার ইউজের উপর ডিপেন্ড করবে। আমি যত বেশি ইউজ করব বিল তত বেশি আসবে, আর আমি যদি কম ইউজ করি সেটার বিলটা কম আসবে। এটা হচ্ছে। এরপরে আমরা এখন আমরা দেখবো অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড। অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেডটা কি? Actual factory overhead is the amount of overhead cost that the company actually incurred. Actual overhead cost will be recorded in the general ledger accounts as the costs are incurred. তার মানে অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে যেই সমস্ত ফ্যাক্টরি ওভারহেড খরচগুলো সত্যিকার ভাবে ফ্যাক্টরিতে হয়ে থাকে সেটাকেই আমরা অ্যাকচুয়াল খরচ বলছি। ইনকার্ড মিন্স হচ্ছে সংগঠিত হয়, যখন সত্যিকার ভাবে খরচগুলো ফ্যাক্টরি ওভারহেডের যে খরচগুলো ইনডাইরেক্ট সমস্ত প্রকার কস্টগুলো ফ্যাক্টরিতে ঘটে সেটাকেই আমরা অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড বলছি। আর প্রি ডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে when manufacturing overhead costs are estimated before starting production is called predetermined factory overhead. predetermined তার মানে আগের থেকে নির্ধারণ করা। ম্যানুফ্যাকচারিং ওভারহেড দ্যাট মিনস উৎপাদনের যেই উপরিব্যয়গুলো আছে, ওভারহেড বা উপরিব্যয় খরচগুলো আছে যেগুলো প্রোডাকশনের শুরুর পূর্বেই যেগুলো নির্ধারণ করা হয়। দ্যাট মিনস এটা কেন করা হয়? কারণটা হচ্ছে আমরা অ্যাকচুয়াল খরচগুলো কখন জানছি, যে উৎপাদনের শেষে, একদম বছরের শেষে যে এই খরচগুলো আমরা জানছি, যখন আমরা টোটালটা ক্যালকুলেট করি তখন আমরা এই অ্যাকচুয়াল ফিগারটা জানতে পারছি। কিন্তু তার আগেই ম্যানেজারদেরকে বা ব্যবস্থাপকীয় মণ্ডলীকে
বেশ কিছু ডিসিশন নিতে হয় যে একটা প্রোডাক্ট যখন সে উৎপাদন করবে সেই প্রোডাক্টের খরচ কত পড়বে, পার একক প্রোডাক্টের খরচ কত পড়বে, টোটাল কস্ট কত পড়বে, সেই প্রোডাক্টের বিক্রয় মূল্য কত নির্ধারণ করা হবে। এই জন্য একটা এস্টিমেশন, দ্যাট মিনস প্রোডাকশন শুরুর আগেই তারা সমস্ত কস্টগুলো প্রিভিয়াস ইয়ারের বেসিসে একটা এস্টিমেট করে, সেটার উপর বেস করে খরচগুলো নির্ধারণ করে। সেটাই হচ্ছে আমার যে খরচগুলো তারা এস্টিমেট করে বা অনুমান করে যে আমার ওভারহেড কস্ট এত হতে পারে একটা প্রোডাক্ট তৈরির জন্য, সেই খরচটাকেই আমরা বলছি ফ্যাক্টরি ওভারহেড, এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী লেসনে। এখন আমরা দেখব এলিমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন। এলিমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশনের মধ্যে আছে আমার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স। 4 নাম্বার আছে কন্ট্রোল ওয়াইজ ক্লাসিফিকেশন, এটা হচ্ছে কন্ট্রোলেবল কস্ট, আনকন্ট্রোলেবল কস্ট। আর 5 এ আছে ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন, একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট ওভারহেড, আর একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট ওভারহেড। এখন এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এলিমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশনে আমরা দেখছি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আমার ডাইরেক্ট ম্যাটেরিয়ালকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যান্য যে ম্যাটেরিয়াল লাগে সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। যেমন আমি যদি কোনো ফার্নিচার তৈরি করি, ফার্নিচারের জন্য যেমন কাঠ লাগে, কাঠটা আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে ওই ফার্নিচার তৈরির জন্য যে পেরেক লাগবে, গাম লাগবে, এগুলো হচ্ছে আমার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আর ইনডাইরেক্ট লেবার হচ্ছে সরাসরি যারা উৎপাদনের সাথে জড়িত না কিন্তু ফ্যাক্টরিতে যারা কাজ করে। যেমন এখানে আমি উদাহরণ হিসেবে দিয়েছি ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফোরম্যান স্যালারি, এগুলো হচ্ছে আমার ইনডাইরেক্ট লেবার, তার মানে ফ্যাক্টরিতে কর্মরত কিন্তু সরাসরি এরা উৎপাদনের সাথে জড়িত না। এরপরে আছে ইনডাইরেক্ট এক্সপেন্স, এটা হলো ফ্যাক্টরি ইন্স্যুরেন্স। ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ফ্যাক্টরির সাথে ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি রেন্ট, এগুলো হচ্ছে আমার ইনডাইরেক্ট এক্সপেন্স। এরপরে দেখছি আমি কন্ট্রোল ওয়াইজ ক্লাসিফিকেশন, দ্যাট মিনস কোন কস্টগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেই হিসেবে কস্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কন্ট্রোলেবল কস্ট। কন্ট্রোলেবল কস্ট যেগুলো ইচ্ছা করলেই কন্ট্রোল করা যায় সেগুলো হচ্ছে কন্ট্রোলেবল কস্ট। তার মধ্যে আমি একটা দেখছি উদাহরণ দিয়েছি আমি আইডল টাইম রিডিউস, দ্যাট মিনস একজন শ্রমিক ইচ্ছা করলেই তার বেকার সময়টা সে কি করতে পারে, হ্রাস করতে পারে। অনেক সময় দেখা যায় কর্মচারী এখানে সেখানে গল্প গুজব করে সময় কাটাচ্ছে, সেটা যদি সেটা গল্প না করে সে যদি কাজে নিয়োজিত থাকে তাহলে সেই আইডলটার সময়টা সে রিডিউস করতে পারে। তারপর আরো কিছু আছে, যেমন উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় যে সুপারভাইজার যদি ঠিক মতো মনোযোগ দেয় তাহলে পার ইউনিট ম্যাটেরিয়াল কস্টটা কমে আসে। এগুলো হচ্ছে কন্ট্রোলেবল কস্ট, যেটা কন্ট্রোল করা যায়, কন্ট্রোলের মধ্যে থাকে। আর আনকন্ট্রোলেবল যেগুলো কোনোভাবেই অনিচ্ছা থাকা সত্ত্বেও যেগুলো সুপারভাইজার কন্ট্রোল করতে পারে না, তার মধ্যে আছে রেন্ট, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, যেগুলো ফিক্সড, যেগুলো কোনোভাবে কন্ট্রোল করা যায় না। এরপরে আমরা দেখছি ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লাসিফিকেশন। একটা কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করার জন্য সাধারণত দুইটা ডিপার্টমেন্ট কাজ করে। একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, যারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত, তারা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর একটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে উৎপাদনের সাথে এরা সরাসরি জড়িত না, এরা বিভিন্নভাবে সার্ভিস প্রোভাইড করে। যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট আমরা জানি যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে আমার, ডাইরেক্ট লেবার আছে আমার, এরা হচ্ছে সরাসরি উৎপাদনের সাথে জড়িত। তাহলে এই তাদের যে কস্ট সেটা হলো আমার প্রোডাকশনে যাবে। আর সার্ভিস ডিপার্টমেন্টে হচ্ছে উৎপাদনকে ঠিক মতো পরিচালনার জন্য আরো কিছু ডিপার্টমেন্ট কাজ করে। যেমন এখানে হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডারে যেমন ক্যান্টিন আছে, এরা সার্ভিস প্রোভাইড করে। লিফটম্যান আছে, এরা সার্ভিস প্রোভাইড করে। এই ডিপার্টমেন্টের এদের কাজটা সরাসরি সার্ভিস ডিপার্টমেন্টে না যেয়ে প্রোডাকশন ডিপার্টমেন্টে চলে যায়, কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ ওভারহেড কস্টটাকে দুভাগে ভাগ করা যায়। প্রোডাকশন ডিপার্টমেন্টের কস্ট আলাদা এবং সার্ভিস ডিপার্টমেন্টের কস্টটা আলাদা। দেখবো অ্যাকচুয়াল ভার্সেস নর্মাল কস্টিং। অ্যাকচুয়াল এবং নর্মাল কস্টিং মধ্যে এই ডিফারেন্সটা এখানে আমরা লিখেছি যে ইন অ্যাকচুয়াল কস্টিং ইচ মান্থস অ্যাকচুয়াল কস্ট এন্ড ইচ মান্থস অ্যাকচুয়াল প্রোডাকশন ভলিউম আর ইউজড টু অ্যাসাইন ওভারহেড কস্ট। Since most companies will experience month-to-month fluctuation in activity, the actual monthly overhead rates will likely vary from month to month. তার মানে কি অ্যাকচুয়াল কস্টিংটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে আমার
ওভারহেডে যে খরচটা হচ্ছে, হ্যাঁ, সেইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সত্যিকারভাবে যে খরচটা হচ্ছে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল কস্টিং। তাহলে এই অ্যাকচুয়াল কস্টিংটা প্রত্যেক মাসে মাসে ভ্যারি করে কি কিরকম, যদি কোনো মাসে এরকম হয় যে আমার কোনো মেশিনে কোনো সমস্যা দেখা দিল, হলো না বা ইলেকট্রিসিটির কোনো রকম সমস্যার কারণে আমার প্রোডাকশনটা হ্যাম্পার হতে পারে, এই কারণে আমার অ্যাকচুয়াল কস্টিংয়ে একটু সমস্যা থেকে যায়। এরপরে আমরা দেখছি নর্মাল কস্টিং। নর্মাল কস্টিং কি বলা হয়েছে? নর্মাল কস্টিং ইউজেস এ প্রিডিটারমাইন্ড annual overhead rate to assign manufacturing overhead to produce. The overhead rate under normal costing is based on the expected overhead for the entire accounting period and expected volume for the entire year. এখন আমরা দেখছি নর্মাল কস্টিং। আমরা আগেই দেখেছি প্রি ডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেডটা কি জিনিস, যেটা আগের থেকেই অনুমান করা হয়। ম্যানেজারদের ডিসিশন মেকিং এর জন্য এটা সুবিধা, যার জন্য তারা হচ্ছে প্রোডাকশন শুরুর আগেই তারা কি করে ওভারহেডের একটা এস্টিমেট করে নেয় প্রিভিয়াস ইয়ারের আসপেক্টে। নর্মাল কস্টিং হচ্ছে সেই কস্টিং যেটা কি করে প্রি ডিটারমাইন্ড অ্যানুয়াল ওভারহেড রেট। আমরা প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটটা কি পরবর্তীতে আমরা পড়বো সেটা। তাহলে এই প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটটা আগে থেকেই তারা অ্যাসাইন করে নেয়, ঠিক করে নেয়, এবং সারা বছর জুড়ে এই রেটটাই চলতে থাকে। কারণ হলো এখানে যদি প্রোডাকশনের কোনো রকমের হ্যাম্পার হয়, তাহলে প্রোডাকশন বা উৎপাদনের যদি কোনো হ্যাম্পার হয়, কোনো ইলেকট্রিসিটির বিভ্রাট বা কোনো কিছুর জন্য, এটার এই কস্টিং সেই ক্ষেত্রে কোনো হ্যাম্পার করে না। কারণটা হচ্ছে হ্যাম্পার করে না এই জন্যই যে যেহেতু এটা আগের থেকেই আমার অনুমান করে নেওয়া হয় যে আমার ওভারহেড রেটটা কিরকম হবে। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কথা হচ্ছে, কারণ হলো এই দুইটার মধ্যে পরবর্তীতে কম্পেয়ার করা হয় এবং এখন ম্যানেজমেন্টরা এই নর্মাল কস্টিংয়েই হিসাব কিতাব করে থাকে এবং পরবর্তীতে অ্যাকচুয়াল কস্টিংয়ে করার পরে দুটার মধ্যে কম্পেয়ার করে যেটা এর মধ্যে থেকে যেটা ভালো বা কেন নর্মাল কস্টিংয়ের প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটের থেকে অ্যাকচুয়াল রেট বেশি হলো বা কেন কম হলো, এটা বিশ্লেষণ করার জন্য সুযোগ থাকে। এই কারণে নর্মাল কস্টিংটাকে এখন অধিক উপযোগী মনে করা হয় অ্যাকচুয়াল কস্টিং এর থেকে। পরবর্তীতে আমরা যাচ্ছি, এখন আমরা দেখব প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট। আমরা আগেই পড়েছি প্রিডিটারমাইন্ড ওভারহেডটা কি, যে ওভারহেড এস্টিমেটেড ওভারহেড, দ্যাট মিনস প্রোডাকশন শুরুর আগেই যখন ওভারহেড কস্টটা এস্টিমেট করা হয়, এস্টিমেট করে নেওয়া হয়, সেটাই হচ্ছে আমার এস্টিমেটেড ওভারহেড। এখন এটার রেটটা আমরা কিভাবে বের করব? এখানে একটা সূত্র দিয়েছি, প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট বের করার সূত্র হচ্ছে এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। এটা হচ্ছে আমার প্রিডিটারমাইন্ড ওভারহেডের কথা, যে এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং কস্ট, দ্যাট মিনস আমরা ম্যানুফ্যাকচারিং কস্টটা আগেই এস্টিমেট করব, ডিভাইডেড বাই অ্যালোকেশন অর অ্যাক্টিভিটি বেস। এই অ্যালোকেশনের বেসটা কি, কোন বেসিসে এই অ্যালোকেশনটা করা হবে। অ্যালোকেশনটা হতে পারে ডাইরেক্ট লেবার আওয়ারের বেসিসে, অ্যালোকেশনটা হতে পারে টোটাল ডাইরেক্ট লেবারের বেসিসে, অ্যালোকেশনটা হতে পারে মেশিন আওয়ারের বেসিসে, অথবা টোটাল মেশিন আওয়ারের বেসিসে, অথবা টোটাল ডাইরেক্ট ম্যাটেরিয়ালের বেসিসে। এটা ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ভ্যারি করে যে কোন ফ্যাক্টরি কোন বেসিসটাকে ইউজ করবে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সাপোজ জিএক্স কোম্পানি ইউজেস ডাইরেক্ট লেবার আওয়ার টু অ্যাসাইন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট অফ টাকা 80,000 for the forthcoming year and estimated 1,000 direct labor hour. এখানে আমরা দেখতে পাচ্ছি 1,000 আমার ডাইরেক্ট লেবার আওয়ার। তাহলে আমি যদি সূত্রটাকে ফেলি, 80,000 হচ্ছে আমার এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যে 80,000 আমি এস্টিমেটেড ম্যানুফ্যাকচারিং কস্ট ধরেছি এবং ডিভাইডেড বাই এই কোম্পানি জিএক্স কোম্পানির বেসটা ধরেছে ডাইরেক্ট লেবার আওয়ারের বেসিসে 1,000 আওয়ার ডিভাইড করলে আমি 80 টাকা 80 পার ডাইরেক্ট লেবার আওয়ার এটা পাচ্ছি। এভাবেই আমার প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটটা নির্ধারণ করতে হবে। তাহলে আমরা জানলাম যে প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটটা মেইনলি ডিপেন্ড করে বিভিন্ন কোম্পানির কোন বেসিসে ওভারহেডটাকে নির্ণয় করবে সেটার উপরে, এবং ওভারহেড রেটটা এক একটা কোম্পানি এক একভাবে সেটাকে ক্যালকুলেট করতে পারে। এই বেসগুলো আমি এখানে দেখিয়েছি। পরবর্তীতে আমরা দেখব, এখন আমরা দেখব প্ল্যান্ট ওয়াইড
ভার্সেস ডিপার্টমেন্টাল ওভারহেড রেটস। এখানে প্ল্যান্ট ওয়াইড overhead rate মানে the predetermined overhead rate is known as single predetermined overhead rate or plant wide overhead rate. It is mostly used by the small companies. আমরা একটু আগে যে দেখলাম প্রিডিটারমাইন্ড ওভারহেড রেট নির্ণয় করাটা দেখলাম, এই প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটটাকেই বলা হচ্ছে প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট, এবং এটা হচ্ছে সিঙ্গেল প্রিডিটারমাইন্ড ওভারহেড, একটাই রেট নির্ণয় করা হয় এবং পুরা প্রসেস জুড়ে, পুরা প্রোডাকশন প্রসেস জুড়ে এই ওভারহেড রেটটা ইউজ করা হয়। এটা সাধারণত দেখা যায় যেহেতু ছোট কোম্পানিগুলোতে এই সিঙ্গেল প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটটা ইউজ করা হয়, লার্জ কোম্পানিতে মাল্টি ডিটারমাইন্ড ওভারহেড রেট প্রসেসে এটা ডিটারমাইন করা হয়। তো ওটা একটু বেশি এক্সপেন্সিভ, মাল্টি প্রিডিটারমাইন্ড ওভারহেড রেটটা একটু বেশি এক্সপেন্সিভ, এই জন্য ছোট ছোট কোম্পানিগুলোতে এটা ফলো করা হয় না। এরপরে আমরা দেখব ডিপার্টমেন্টাল ওভারহেড রেটটা কি। Departmental overhead rate is an expense rate calculated for each department in a factory production process. The departmental overhead rate is different at every stage of the production process when various departments perform selected steps to complete the final process. এই ডিপার্টমেন্টাল ওভারহেড রেটটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য। যেমন আমরা যদি কোনো গার্মেন্টস ফ্যাক্টরির কথা চিন্তা করি, গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা দেখি কোনো কোনো ডিপার্টমেন্ট কি করছে, কাপড় কাটছে, কাটিং ডিপার্টমেন্ট আছে, সুইং ডিপার্টমেন্ট আছে, অ্যাসেম্বলিং ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি কিছুটা অংশ, প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু প্রোডাকশনের সাথে জড়িত, কিন্তু এক একটা ডিপার্টমেন্টের কাজ এক একটা। এই ডিপার্টমেন্টাল ওভারহেডে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদাভাবে এখানে ওভারহেড নির্ণয় করা হয়। কারণ হলো এক একটার ক্যাপাসিটি এক এক রকম, কোনোটার হয়তো হ্যাভি মেশিন লাগে, কোনোটার হয়তো কম হ্যাভি মেশিন লাগে, যার জন্য কস্টিংটাও আলাদা এবং এদের খরচটাও আলাদা হয়। যার কারণে এই ডিপার্টমেন্টাল ওভারহেড কস্টটাকে বলা হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যদিও এরা সম্পূর্ণই প্রোডাকশন প্রসেসের সাথে সংযুক্ত, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ যেহেতু আলাদা, সেহেতু ওভারহেড কস্টও প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদাই হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা পরিষ্কার করে নিচ্ছি। এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট এবং ডিপার্টমেন্টাল ওভারহেড রেটের একটু ডিফারেন্সটা দেখবো। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এখানে তিনটা ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে, ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 2, ডিপার্টমেন্ট 3। ডিপার্টমেন্ট 1 এখানে লেখা আছে uses a large sophisticated machine having a cost of টাকা 9 লাখ টাকার একটা মেশিন ইউজ করে ডিপার্টমেন্ট এ। ডিপার্টমেন্ট বি তে দেখছি আমি uses a small টাকা 4 লাখ machine to refine the product coming out from department A. That is ডিপার্টমেন্ট A থেকে যে প্রোডাক্টটা আসে সেটা ডিপার্টমেন্ট 2 তে আসে এবং ডিপার্টমেন্ট 2 সেটাকে রিফাইন করে। And department 3 তে বলা হয়েছে is an additional optional process that uses টাকা 10,000 মেশিন। দ্যাট মিন্স এইটা হচ্ছে অপশনাল, অতিরিক্ত বা অপশনাল, এখানে না আসলেও চলবে। কিছু কিছু প্রোডাক্টের আসতে হয় রিফাইনের জন্য, আর কিছু কিছু প্রোডাক্ট না আসলেও চলে, এটা একটা অপশনাল। এবং এই ডিপার্টমেন্ট 3 ইউজ করে 10,000 টাকার একটা মেশিন। এখন আমরা যদি প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট যেটা দেখলাম, যেটাকে আমরা সিঙ্গেল ওভারহেড রেট বলেছিলাম, যেখানে সবগুলো ডিপার্টমেন্টে, দ্যাট মিন্স ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 2, ডিপার্টমেন্ট 3 সবগুলোর জন্য একই রেট ধার্য করা হয়, সেটাকে বলা হচ্ছে প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট। এখানে ধরে নেওয়া হয়েছে যে প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট হচ্ছে আমার 30 টাকা। প্রোডাক্ট এ রিকোয়ার্স 7 আওয়ার ইন ডিপার্টমেন্ট 1। ডিপার্টমেন্ট 1 এ প্রোডাক্ট এ তৈরি করার জন্য লাগে হচ্ছে 7 ঘন্টা এবং 1 আওয়ার ইন ডিপার্টমেন্ট 2, এবং ডিপার্টমেন্ট 2 তে লাগে হচ্ছে 1 ঘন্টা। তাহলে যদি আমরা প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেটটা বের করতে যাই, তাহলে আমরা দেখছি ডিপার্টমেন্ট 1 এ লাগছে 7 ঘন্টা এবং ডিপার্টমেন্ট 2 তে লাগছে হচ্ছে 1 ঘন্টা। দেখেন টোটাল কত, আমার টোটাল হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টাকে আমরা ফ্ল্যাট রেট, যেটা বলেছি একটাই রেট থাকবে সবগুলো ডিপার্টমেন্টের জন্য, এই 30 টাকা দিয়ে যদি গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট এ তৈরি করার জন্য আমার প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট হচ্ছে আমার 240 টাকা। অন্যদিকে দেখছি আমরা প্রোডাক্ট বি
requires 2 hours in the এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এর ক্ষেত্রে আমরা দেখলাম যে 240 টাকা হচ্ছে আমার প্ল্যান্ট হোয়াইট ওভারহেড রেট, এবং প্রোডাক্ট বি এর ক্ষেত্রে দেখছি প্রোডাক্ট বি এর ডিপার্টমেন্ট 1 এ লাগবে 2 ঘন্টা এবং 2 আওয়ার্স ইন ডিপার্টমেন্ট 2, ডিপার্টমেন্ট 2 তেও লাগে 2 ঘন্টা এন্ড 4 আওয়ার্স ইন ডিপার্টমেন্ট 3, ডিপার্টমেন্ট 3 তে লাগে তার 4 ঘন্টা। তাহলে প্ল্যান্ট হোয়াইট ওভারহেড রেট আমরা দেখছি ডিপার্টমেন্ট 1 এ 2 ঘন্টা, ডিপার্টমেন্ট 2 তে 2 ঘন্টা এবং ডিপার্টমেন্ট 3 তে 4 ঘন্টা। টোটাল হচ্ছে আমার এখানে 8 ঘন্টা। 8 কে আমরা 30 টাকা, এই যে আমার প্ল্যান্ট হোয়াইট ওভারহেড রেট 30 টাকা, সেটা দিয়ে আমি যদি গুণ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার 240 টাকা হচ্ছে আমার ওভারহেড কস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওভারহেড কস্ট, এটা হচ্ছে আমার প্ল্যান্ট হোয়াইট ওভারহেড। আমি আগেই বলেছি এটা হচ্ছে একটা ফিক্সড রেট যেটা সবগুলো ডিপার্টমেন্টের জন্য সমান থাকবে, কিন্তু ডিপার্টমেন্টাল ওভারহেড রেটে আমার সেটা বলছে না, যেটা আমরা পরবর্তীতে এই একই উদাহরণে আমরা এখানে জাস্ট দেখব ডিপার্টমেন্টাল ওভারহেড রেটটা আমার কি, তার সাথে আমি কম্পেয়ার করব। এখন আমরা দেখব ডিপার্টমেন্টাল ওভারহেড রেট। আমি আগের এক্সাম্পল থেকে আসছি। ডিপার্টমেন্টাল ওভারহেড রেটে আমি দেখছি যে এখানে টাকা 50 পার মেশিন আওয়ার ফর ডিপার্টমেন্ট এ। আমরা আগেই দেখেছিলাম যে ডিপার্টমেন্ট এতে খুব হেভি সফিস্টিকেটেড মেশিন ইউজ করে, যার জন্য এখানকার ওভারহেড রেটটাও বেশি 50 টাকা, কারণ মেশিনের পেছনে খরচ আছে, মেশিনের মেইনটেনেন্স আছে, মেশিনের ডেপ্রিসিয়েশন আছে, যার জন্য, এবং মেশিনটা দামি, এ কারণে এখানে ওভারহেড রেটের পরিমাণ বেশি। অন্যদিকে আমি দেখছি ডিপার্টমেন্ট 2 এর জন্য হচ্ছে 20 টাকা এবং ডিপার্টমেন্ট 3 এর জন্য হচ্ছে 15 টাকা। এটা ডিপার্টমেন্ট 3 এর জন্য 15 টাকা, এটা হলো ডিপার্টমেন্টাল ওভারহেড রেট। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে ডিপার্টমেন্ট 2 তে কম্পারেটিভলি কম কস্টিং এর মেশিন ইউজ করে, যার জন্য সেটা ডেপ্রিসিয়েশন এবং মেইনটেনেন্স কস্ট কম হয়, এজন্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেটের চার্জটা কম, এবং ডিপার্টমেন্ট 3 তে তার থেকেও কম হয়। এখন যদি আমরা প্রোডাক্ট এ এর ক্ষেত্রে আমার এই ওভারহেড রেটটা যদি চার্জ করি, আমরা আগেই দেখতে পাচ্ছিলাম যে প্রোডাক্ট এর জন্য ডিপার্টমেন্ট এতে আমার 7 ঘন্টা সময় লেগেছে, এখানে আমি 7 দিয়েছি এবং 50 টাকা আমি ধার্য করেছিলাম পার মেশিন আমার, 50 টাকা দিয়ে গুণ দিলাম। এবং ডিপার্টমেন্ট বি তে প্রোডাক্ট এটা ছিল 1 ঘন্টা সময়ের জন্য, হ্যাঁ 1 ঘন্টা সময়ের জন্য, এবং এখানে এই জন্য 1/2 ডিপার্টমেন্ট 2 এর জন্য আমি 20 টাকা ওভারহেড রেট ধার্য করেছি, এবং দুটো থেকে গুণ দিলে আমার টোটাল টাকা আসলো 370। এবং প্রোডাক্ট বি তে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমার প্রোডাক্ট বি ছিল, প্রোডাক্ট বিটা ডিপার্টমেন্ট 1 এ ছিল 2 ঘন্টা, এই জন্য 2/50, ডিপার্টমেন্ট 1 এ এখানে ডিপার্টমেন্টাল ওভারহেড রেট আমার 50 টাকা, এই জন্য 50, এবং ডিপার্টমেন্ট 2 তে ছিল 2 ঘন্টা, এখানে 2 দিলাম, এখানে ছিল ওভারহেড রেট হচ্ছে 20 টাকা, এবং ডিপার্টমেন্ট 3 তে ছিল 4 ঘন্টা, এখানে 4/15, কারণ আমরা এখানে 15 ধরেছি, এখানে ওভারহেড রেট ডিপার্টমেন্টাল ওভারহেড রেট 15 ধরেছে, তাহলে সেই হিসাবে আসছে আমার প্রোডাক্ট বি তৈরি করতে লাগছে 200 টাকা। এখন যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেটে প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি দুইটার ক্ষেত্রে আমার সেম প্রাইস লাগছে, কারণ আমি এখানে দেখছি যে প্রোডাক্ট এটা কিন্তু ডিপার্টমেন্ট সি, ডিপার্টমেন্ট 3 তে এটার কোনো কাজ নেই। হ্যাঁ, প্রোডাক্ট ডিপার্টমেন্ট এ এবং ডিপার্টমেন্ট 1 এবং ডিপার্টমেন্ট 2 তে এটা তৈরি হয়ে যাচ্ছে, সেখানে আমার খরচ হচ্ছে কত, 240 টাকা। আর প্রোডাক্ট বি তে আমার 3টা আছে, কিন্তু এখানে ডিপার্টমেন্ট এ তে আমার কম সময় ধরে থাকতে হচ্ছে, যেখানে ডিপার্টমেন্ট 3 তে বেশি সময় ধরে থাকছে, সেখানেও সেম পরিমাণ আমার ওভারহেড কস্ট আসছে 240 টাকা। কিন্তু আমি ডিপার্টমেন্টাল ওভারহেড রেটে যখন যাচ্ছি তখন আমি দেখছি প্রোডাক্ট এর ক্ষেত্রে আমার 370 টাকা হচ্ছে, যেটা রিজনেবল, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মেশিনের কস্ট এবং আদার্স যে ওভারহেড চার্জগুলো ডিপার্টমেন্ট এ তে বেশি, ডিপার্টমেন্ট বি এর তুলনায়, এবং ডিপার্টমেন্ট সি এর তুলনায় বা ডিপার্টমেন্ট বি তে বেশি, যার কারণে ওভারহেড রেটগুলো ফ্ল্যাকচুয়েট করছে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য। এই জন্য আমার প্রোডাক্ট এর ক্ষেত্রে আমার বেশি ওভারহেড এসেছে, বেশি ওভারহেডের পরিমাণ এসেছে, এবং প্রোডাক্ট বি এ 200 টাকা এসেছে, ওয়ারাস আমার
প্ল্যান্ট ওয়াইড প্রোডাক্ট প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেটে এসছে 240 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে ডিপার্টমেন্টাল ওভারহেড রেট প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লাই করা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট দেন প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট। এই ছিল আজকে আমাদের বোঝানোটা। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।